হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু হিস্ট্রি। এই ক্লাসের টপিক হলো হরপ্পা সভ্যতা। ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে এই হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল আনুমানিক প্রায় ৪,৫০০ বছর আগে। সিন্ধু উপত্যকায় সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে এই হরপ্পা সভ্যতার উদ্ভব ঘটেছিল। বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এই হরপ্পা সভ্যতার ইতিহাস মানুষের কাছে অজানা ছিল। প্রথম যিনি এই হরপ্পা সভ্যতা লক্ষ্য করলেন তিনি হলেন চার্লস ম্যাসন। ১৮২৬ খ্রিস্টাব্দে তিনি হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ অর্থাৎ এই সভ্যতার ডিবিগুলি প্রথম লক্ষ্য করলেন, তবে তিনি এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেননি। পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম ১৮৫০ খ্রিস্টাব্দ থেকে ১৮৭৫ খ্রিস্টাব্দের মধ্যে ওই জায়গায় বেশ কিছু অনুসন্ধান করেন এবং লিপি সমন্বিত সিলমোহর পেয়েছিলেন, কিন্তু সিলমোহরগুলির প্রকৃত অর্থ তিনি অনুধাবন করতে পারেননি বা সিলমোহরগুলির গুরুত্বও তিনি উপলব্ধি করেননি। পরবর্তীকালে দয়ারাম সাহানি ১৯২১ খ্রিস্টাব্দে হরপ্পা নামক প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করলেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো নামক এই প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করলেন। এরপরই হরপ্পা সভ্যতার ইতিহাস মানুষের কাছে উন্মুক্ত হল। প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শাল হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রগুলির আবিষ্কার বা উৎখননের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা হরপ্পা সভ্যতার ইতিহাসকে উদ্ভাবন করতে অনেকখানি তিনি সাহায্য করে গেছেন। হরপ্পা সভ্যতার প্রকৃত সময়কাল কত বা কোন সময়ে এই সভ্যতার বিকাশ হয়েছিল এবং এই সভ্যতার স্থায়িত্বকাল কতটা সময় জুড়ে ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিতর্ক রয়েছে। জন মার্শাল তিনি বলেছেন যে ৩২০০ খ্রিস্টপূর্ব থেকে ২৭৫০ খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কালে এই সভ্যতা বিকশিত হয়েছিল। মার্টিমার হুইলার তিনি বলেছেন ২৫০০ খ্রিস্টপূর্ব থেকে ১৫০০ খ্রিস্টপূর্ব সময়ে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত নিদর্শনগুলির কার্বন ১৪ পরীক্ষার দ্বারা এর সময়কাল নির্ণয় করা হয়েছে ২৩০০ খ্রিস্টপূর্ব থেকে ১৭৫০ খ্রিস্টপূর্ব। প্রকৃত অর্থে এই সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। এই সময় মানুষ লোহার ব্যবহার জানত না, তারা তামা এবং ব্রোঞ্জের তৈরি হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল। এই সভ্যতার অবস্থান ও বিস্তৃতি লক্ষ্য করলে দেখা যায় যে বর্তমান পাকিস্তান, বেলুচিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই সভ্যতার বিস্তৃতি ঘটেছিল। উত্তরে এই সভ্যতার উত্তরতম সীমা বলতে ছিল মান্ডা, যেটি বর্তমান জম্মুতে অবস্থিত, এবং এর দক্ষিণতম সীমা ছিল দাইমাবাদ, যেটি বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। পশ্চিমে ছিল সুতকা জেন্দারো, যেটি বর্তমান বেলুচিস্তানে অবস্থিত। পূর্বতম সীমা ছিল আলমগীরপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। প্রাথমিক পর্বে যে সমস্ত প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলো সবই সিন্ধু উপত্যকার বা সিন্ধু নদীর তীরবর্তী এলাকাতেই অবস্থিত ছিল, যে কারণে প্রাথমিক পর্বে এই সভ্যতার নামকরণ করা হয়েছিল সিন্ধু উপত্যকার সভ্যতা বা সিন্ধু সভ্যতা। পরবর্তীকালে যখন অন্যান্য প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কার হচ্ছিল তখন দেখা গেল যে এই সভ্যতা শুধুমাত্র যে সিন্ধু উপত্যকা অঞ্চলেই বিস্তৃতি ঘটেছিল তা নয়, সিন্ধু উপত্যকা ছাড়াও ভারত ও পাকিস্তানের অন্যান্য অঞ্চলের এই ভৌগোলিক প্রসার ঘটেছিল, যে কারণে এই সভ্যতার নামকরণ পরিবর্তন করা হলো এবং নতুন নাম দেওয়া হলো হরপ্পা সভ্যতা। কারণ হরপ্পা নামক প্রত্নকেন্দ্রটি প্রথম ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন, তাই প্রথম প্রত্নকেন্দ্র হিসাবে হরপ্পাকে বা হরপ্পার নাম অনুসারেই এই সভ্যতার নামকরণ করা হয়েছিল হরপ্পা সভ্যতা।
কিভাবে হরপ্পার ন্যায় একটি উন্নত নাগরিক সভ্যতার সৃষ্টি হয়েছিল এবং যে কারাই বা এর স্রষ্টা ছিল সে বিষয়ে 1920-র দশক থেকেই পণ্ডিত মহলে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল। হরপ্পা সভ্যতার উদ্ভব সংক্রান্ত বিষয়ে দুটি তত্ত্বের উদ্ভব হয়েছিল। একটি হলো ইন্ডিজিনিয়াস অরিজিন, অপরটি হলো মেসোপটেমিয়ান অরিজিন। ইন্ডিজিনিয়াস অরিজিন বলতে বোঝায় যে নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল এখানকার মানুষদের দ্বারাই। এই মতের যারা সমর্থক তারা ছিলেন জন মার্শাল, এল ব্যাসাম, স্টুয়ার্ট, পিগট, ননীগোপাল মজুমদার। ইনারা বলেছেন যে মেহেরগড়, যেটি বর্তমান বেলুচিস্তানে অবস্থিত, সিন্ধু এবং পাঞ্জাবের বেশ কিছু প্রত্নকেন্দ্র যেগুলির উন্নত বা উদ্বৃত্ত কৃষি উৎপাদন এবং ওই অঞ্চলের মানুষের অদম্য প্রয়াস এবং ক্রমবিবর্তনের পরিপ্রেক্ষিতেই এই সভ্যতার উদ্ভব ঘটেছিল। এই সভ্যতার স্রষ্টা কারা সেই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকম মত পোষণ করে থাকেন এবং হরপ্পার প্রত্নকেন্দ্রগুলিতে যে সকল নরকঙ্কালগুলি পাওয়া গেছে সেই নরকঙ্কালগুলিকে পরীক্ষা করে দেখা গেছে যে এখানে 4টি জনগোষ্ঠীর মানুষ ছিল: পোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন ও মঙ্গোলীয়। আরেকটি মত ছিল যে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল মেসোপটেমিয়া বা সুমারের নগরগুলিকে অনুসরণ করে এবং এই মতের যারা সমর্থক ছিলেন তারা ছিলেন গর্ডন চাইল্ড এবং মার্টিমার হুইলার। গর্ডন চাইল্ড তিনি স্বীকার করেছেন যে সুমেরীয় ও সিন্ধু সভ্যতার মধ্যে বেশ কিছু মিল ছিল, তবে এই মেসোপটেমিয়ান অরিজিন বা সিন্ধু সভ্যতার উৎপত্তির ক্ষেত্রে বৈদেশিক প্রভাব এই মতটি বর্তমানে গ্রহণযোগ্য হয়নি। এক্ষেত্রে ইন্ডিজিনিয়াস অরিজিন বা ভারতের অভ্যন্তরীণ মানুষের কর্ম উদ্যোগের মধ্য থেকেই এই সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছিল, এই মতটি বর্তমানে গ্রহণযোগ্য। নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতার উদ্ভব কোনো আকস্মিক ঘটনা ছিল না। একটি দীর্ঘ সময় ধরে এই সভ্যতা ধীরে ধীরে একটি সভ্যতায় উন্নীত হয়েছিল। হরপ্পা সভ্যতার এই পর্যায়কে 3টি ভাগে ভাগ করা হয়: প্রাক পর্যায়, প্রি হরপ্পান ফেজ, পরিণত পর্যায়, ম্যাচিওর ফেজ, পরবর্তী পর্যায়, লেট হরপ্পান ফেজ। প্রাক পর্যায় বা প্রি হরপ্পান ফেজ এর সময়কাল ছিল 3300 খ্রিস্টপূর্ব থেকে 2600 খ্রিস্টপূর্ব। ম্যাচিওর ফেজ বা পরিণত পর্যায়ের সময়কাল ছিল 2600 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্ব। লেট হরপ্পান ফেজ বা পরবর্তী পর্যায়ের সময়কাল ছিল 1900 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব সময়কালে। প্রি হরপ্পান ফেজে মানুষের বা হরপ্পা সভ্যতার জীবনযাত্রার ধরন ছিল গ্রামীণ বসতি, অর্থনীতির ভিত্তি ছিল কৃষি এবং এই পর্বকে আর্লি ফুড প্রডিউসিং এরা বলা হয়। অর্থাৎ এই সময়ে হরপ্পা সভ্যতার যে সংস্কৃতিগুলি ছিল, যেমন কর্দিজি সংস্কৃতি, সতী সংস্কৃতি, আমরি সংস্কৃতি, কিলিনাল সংস্কৃতি প্রভৃতি, এই সংস্কৃতিগুলি তখনও পর্যন্ত নগরকেন্দ্রিক জীবনের ছাপ ছিল না, কিন্তু তাদের কৃষিভিত্তিক অর্থনীতি বা উদ্বৃত্ত কৃষি উৎপাদন ধীরে ধীরে কারিগরি শিল্প উৎপাদনকে স্থিতিশীল করেছিল। মৃৎপাত্র তৈরি বা কারিগরি শিল্প উৎপাদনে উৎকর্ষতাকে বাড়িয়েছিল, বসতি বিন্যাসে একটা পরিকল্পনা গড়ে তুলেছিল। এইভাবেই ধীরে ধীরে প্রি হরপ্পান কালচারগুলি ম্যাচিওর হরপ্পান ফেজে গিয়ে নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং এই নগরকেন্দ্রিক জীবনযাত্রায় কারিগরি শিল্প এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল। ম্যাচিওর ফেজ বা পরিণত পর্যায়ে গুরুত্বপূর্ণ নগরগুলি গড়ে উঠেছিল, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাবিরা, কালীবঙ্গাল প্রভৃতি। 2600 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্ব এই সময়ে হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক জীবনযাত্রার উৎকর্ষতা পরিলক্ষিত ছিল।
1900 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকেই নগরকেন্দ্রিক জীবনযাত্রা ধীরে ধীরে ভেঙে পড়েছিল এবং এই সময়ের যে হরপ্পার নগরকেন্দ্রিক জীবন থেকে সরে গিয়ে পরিণত পর্যায়ের তুলনায় অপেক্ষাকৃত অনুন্নত মানের জীবনযাত্রায় তারা অভ্যস্ত হয়েছিল। এই পর্যায়টাকে যে কারণে উপসিন্ধু সংস্কৃতি বলা হয়। পাকিস্তানের ঐতিহাসিকরা এই পর্বটাকে আবার সিমেট্রি এইজ সংস্কৃতি বলেছেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 1300 খ্রিস্টপূর্বের মধ্যে এই লেট হরপ্পান ফেজ ছিল। ধোলাবিরা, রংপুর, রোজদি প্রভৃতি প্রত্নকেন্দ্রগুলি থেকে প্রত্নতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে এই পর্বের নগর জীবন এবং কারিগরি শিল্পের উৎকর্ষতা ম্যাচিওর ফেজের তুলনায় অনেকখানি অনুন্নত ছিল। হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার নগরগুলি একটা সুবিন্যস্ত ছিল এবং যে নগরগুলিতে বসতি বিন্যাসে পরিকল্পনা পরিলক্ষিত হয়। নগরগুলিকে সচরাচর দুটি ভাগে বিভক্ত ছিল। একটি হলো সিটাডেল, অপরটি হলো নিচু এলাকা, যেখানে সাধারণ মানুষের বসতি ছিল, যে কারণে নিচু এলাকায় প্রধান বসতি হিসাবেই চিহ্নিত ছিল। সিটাডেলগুলি সাধারণত পশ্চিম এবং উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ছিল এবং এই সিটাডেলগুলি আয়তাকার ছিল। এই সিটাডেলগুলিকে মানুষের দ্বারাই নির্মাণ করা হতো। সম্ভবত বন্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই এই সিটাডেলগুলিকে নির্মাণ করা হতো, কারণ এই সিটাডেলের উপরই বড় বড় ইমারতগুলিকে তৈরি করা হতো। শস্যাগার, সেনানাগার এই সিটাডেলই অবস্থিত ছিল এবং এই সিটাডেলগুলি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হতো। অন্যদিকে নিচু এলাকা বা প্রধান বসতি, যেখানে সাধারণ মানুষেরা বসবাস করত, সেগুলি সাধারণত শহরের পূর্ব বা দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল এবং সাধারণ বসতি ক্ষেত্রে যে ঘরবাড়িগুলি তৈরি হতো সেগুলো আগুনে পোড়া ইট বা রোদে পোড়া ইট ব্যবহার করা হতো। যে বসতবাড়িগুলি পাওয়া গেছে সেগুলি দেখা গেছে যে এগুলির আকার আয়তনে বৈচিত্র্যতা ছিল এবং এই আকার আয়তনের বৈচিত্র্যতা এটাই প্রমাণ করে যে হরপ্পা সভ্যতায় সামাজিক স্তরভেদ ছিল, অর্থাৎ ধনী দরিদ্র বা অভিজাত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম কিছু সামাজিক স্তরভেদ ছিল বলে পণ্ডিত মহলে বা পণ্ডিতগণ মনে করেন। এছাড়া অনেক প্রকোষ্ঠ বিশিষ্ট একটি আঙিনা থাকত। এ থেকে মনে করা হয় যে হরপ্পা সভ্যতার মানুষরা তারা যৌথ পরিবার প্রথায় বিশ্বাসী ছিল। হরপ্পা সভ্যতার যেসব প্রত্নকেন্দ্রগুলির সন্ধান পাওয়া গেছে সেই সব প্রত্নকেন্দ্রগুলির একটি সাধারণ বৈশিষ্ট্যই ছিল যে নগরগুলির দুটি অংশ ছিল, একটি সিটাডেল, অপরটি প্রধান বসতি। কিন্তু ধোলাবিরা প্রত্নকেন্দ্রটির একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে এটি তিনটি ভাগে বিভক্ত: সিটাডেল, মধ্যাঞ্চল, প্রধান বসতি। অপরদিকে কালীবঙ্গাল এই প্রত্নকেন্দ্রটির ক্ষেত্রে দেখা গেছে যে সিটাডেল দুটি ভাগে বিভক্ত। হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি ছিল সেটি ছিল সেনানাগার, যেটি মহেঞ্জোদারোতে অবস্থিত ছিল। এই সেনানাগারের আয়তন ছিল 39 ফুট 23 ফুট 8 ফুট, অর্থাৎ 39 ফুট দৈর্ঘ্য ছিল, 23 ফুট প্রস্থ, 8 ফুট গভীরতা ছিল। এই সেনানাগারটি সাধারণত ধর্মীয় উৎসবে ব্যবহার করা হতো। কোনো হোলি বাত বা ধর্মীয় স্নানের জন্য এই সেনানাগারটি ব্যবহার হতো। সেনানাগারটির নামা ওঠার জন্য দুদিকে সুন্দর সিঁড়ি ছিল এবং সেনানাগারটির চারদিকে ছোট ছোট ঘর ছিল। হরপ্পা সভ্যতার আরেকটি আকর্ষণীয়
গুরুত্বপূর্ণ দিক ছিল সেটি ছিল শস্যাগার। শস্যাগার যেটি হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি প্রত্নকেন্দ্রে আবিষ্কৃত হয়েছে। হরপ্পার শস্যাগারটি ইরাবতী নদীর তীরে অবস্থিত। এই শস্যাগারগুলির আয়তন ছিল ৯,০০০ বর্গফুট এবং এই শস্যাগারগুলি দুটি সারিতে বিভক্ত ছিল। এক একটি সারিতে ৬টা করে শস্যগোলা থাকত। প্রতিটা শস্যগোলার আয়তন ছিল ৫০ ফুট বাই ২০ ফুট। শস্যাগারগুলিতে গম, যবের দানা ও তুষ পাওয়া গেছে। শস্যাগারগুলির পাশে ছোট ছোট ব্যারাক ছিল। মনে করা হয় যে এই ব্যারাকগুলি হয়তো শ্রমিকদেরই বাসস্থান ছিল, অর্থাৎ এই ব্যারাকগুলিতে শ্রমিকেরা বসবাস করত শস্যাগারগুলির কাজ করার জন্য। তারা ওই অঞ্চলেই বসবাস করত। হরপ্পা সভ্যতার নগরগুলির ক্ষেত্রে রাস্তাগুলি অনেক বেশি সুবিন্যস্ত ছিল। শহরের প্রধান রাস্তা যেগুলি ৩০ ফুট বা তার বেশি চওড়া থাকত। বড় বড় রাস্তাগুলি শহরকে কয়েকটি এলাকায় ভাগ করে দিত এবং বড় বা প্রধান রাস্তাগুলি থেকে ছোট ছোট রাস্তাগুলি বের হতো এবং সেগুলি থেকে আবার গলি রাস্তা বের হতো। অর্থাৎ একটা সুবিন্যস্ত রাস্তা যেগুলি শহরকে সব দিক থেকে যোগাযোগের ক্ষেত্রে সুবিধাজনক করে তুলেছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গাল প্রায় একই ছক অনুসরণ করা হয়েছিল। হরপ্পা সভ্যতা বিশ্বের অন্যান্য সমসাময়িক সভ্যতার থেকে উন্নত ছিল তার জল নিষ্কাশন ব্যবস্থা বা প্রয়োগ প্রণালী ব্যবস্থার দিক থেকে। হরপ্পার অধিবাসীরা বা হরপ্পায় উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল। বাড়ির জল ছোট ছোট নালার মাধ্যমে বাড়ির বাইরে বেরিয়ে আসত এবং বড় বড় ইটের ঢাকনার মাধ্যমে বৃহৎ নালাগুলো আবৃত থাকত। অর্থাৎ আধুনিক শহরগুলিতে আমরা যাকে ম্যানহোল বলি, সেই ধরনের ব্যবস্থা আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে হরপ্পার নগরগুলিতে পরিলক্ষিত ছিল এবং এই ছোট ছোট নালাগুলি এই বড় ঢাকনাযুক্ত নালার সঙ্গে যুক্ত হতো যাতে শহরের আবর্জনা বা জল জমে সমস্যা তৈরি করতে না পারে। এবং এই ধরনের উন্নত ব্যবস্থাকে লক্ষ্য করেই ঐতিহাসিক এল ব্যাসাম বলেছেন যে পৌর সংস্থা হরপ্পা সভ্যতার যুগে ছিল এবং যারা এই ধরনের প্রয়োগ প্রণালী ব্যবস্থাগুলিকে পরিচালনা করত। হরপ্পা সভ্যতায় দেখা গেছে যে জল সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে মানুষ অভ্যস্ত ছিল। ধোলাভিরা প্রত্নকেন্দ্রটি তার প্রমাণ দেয়। ধোলাভিরার প্রত্নকেন্দ্রে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা ছিল। ১৯২১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের একাধিক স্থানে খনন কার্যের ফলে একাধিক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে। যেমন হরপ্পা নামক প্রত্নকেন্দ্রটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, যেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত এবং এটি রাভি নদীর তীরে অবস্থিত। এবং এই হরপ্পায় প্রাপ্ত নিদর্শনাদি মধ্যে গুরুত্বপূর্ণ ছিল শস্যগার, নটরাজের মূর্তি, R37 ও সিমেট্রি H নামক দুটি সমাধিক্ষেত্র। অপর একটি গুরুত্বপূর্ণ নগর ছিল মহেঞ্জোদারো, যেটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, যেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত এবং সিন্ধু নদীর তীরে। এই মহেঞ্জোদারো প্রত্নক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে নৃত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, পুরোহিত রাজা যাকে আমরা প্রিয়েস্ট কিং বলি, এছাড়া ছিল ইউনিকর্ন। অপর একটি গুরুত্বপূর্ণ নগর ছিল লোথাল, যেটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত। এস.আর. রাও এই প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেছিলেন। ভোগাভর নদীর তীরে এই প্রত্নকেন্দ্রটি অবস্থিত। হরপ্পার একমাত্র প্রত্নকেন্দ্র যেখানে বন্দর আবিষ্কৃত হয়েছে। এছাড়া যজ্ঞ করার জন্য অগ্নিবেদী এই প্রত্নকেন্দ্রেই পাওয়া গেছে। এছাড়া দাবার ছক পাওয়া গেছে এই প্রত্নকেন্দ্রে। হরপ্পা সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র ছিল ধোলাভিরা, যেটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত। জগৎপতি যোশী এই ধোলাভিরা প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেন। ধোলাভিরা প্রত্নকেন্দ্রে
লিপি সমন্বিত সাইনবোর্ড পাওয়া গেছে। এছাড়া এই প্রত্নকেন্দ্রে ত্রিভুজাকার দুর্গ আবিষ্কৃত হয়েছে। এখানে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র এবং প্রত্নকেন্দ্রে প্রাপ্ত নিদর্শনাদি সম্পর্কে আলোচনা করা হলো। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা এখান থেকে এরকম প্রশ্ন দেখতে পাবে যে হরপ্পা সভ্যতার কোথায় শস্যাগারের সন্ধান পাওয়া গেছে বা কোথায় নটরাজ এই মূর্তিটি পাওয়া গেছে, তখন উত্তর হবে হরপ্পা প্রত্নকেন্দ্র। হরপ্পা সভ্যতার কোথায় পুরোহিত রাজা বা প্রিয়েস্ট কিং এর মূর্তি পাওয়া গেছে বা ইউনিক্রন এই শিলমোহরটি কোথায় পাওয়া গেছে, তখন উত্তর হবে মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে, যেমন লোথাল। হরপ্পা সভ্যতার কোথায় লিপি সমন্বিত সাইনবোর্ড পাওয়া গেছে, ধোলাবিরা। তাহলে এই ক্লাসে আমরা হরপ্পা সভ্যতার উদ্ভব, হরপ্পা সভ্যতার বিকাশ, হরপ্পা সভ্যতার বিস্তৃতি, বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত নিদর্শন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এই হরপ্পা সভ্যতার আর্থ সামাজিক জীবন, হরপ্পা সভ্যতার অবক্ষয়, লেট হরপ্পান ফেজ বা নাগরিক পর্যায়ের পরবর্তী পর্যায়ে হরপ্পা সভ্যতার জীবনযাত্রার ধরন বা এই সভ্যতার নগরকেন্দ্রিক জীবনযাত্রা থেকে কতটা অবক্ষয় হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব।